Hi, welcome to another video of Learnixa. আজকে আমরা 2024 and 25 এর ক্লাস 12 এর খুব সুন্দর একটি কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালির সম্পূর্ণ আলোচনা করব। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিটেন বাই আর্থার র্যাবো, যার পুরো নাম জ্যা নিকোলাস আর্থার র্যাবো। তিনি জন্মগ্রহণ করেন 1854 খ্রিস্টাব্দে শার্লেভিলে, ফ্রান্সের একটি জায়গা শার্লেভিল, সেখানে তিনি জন্মগ্রহণ করেন এবং 1891 সালে তিনি মারা যান। তার যখন মাত্র 19 বছর বয়স তখন তিনি কবিতা লেখা ছেড়ে দেন। এই যে তার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটাকে আমরা বলতে পারি তার বিখ্যাত একটি অ্যান্টি ওয়ার পোয়েম। দেখো, যুদ্ধকে নিয়ে দু ধরনের কবিতা লেখা যায়, একটা যুদ্ধকে গ্লোরিফাই করে, যুদ্ধের মাহাত্ম্য বর্ণনা করে, আর একটা যুদ্ধকে কন্ডেম করে, অর্থাৎ যুদ্ধের যে ফিউটিলিটি, অর্থাৎ যুদ্ধের যে অসারতা, মানুষের জীবনে যুদ্ধের যে কতটা ক্ষতিকর প্রভাব রয়েছে সেটাকে নিয়ে। এই যেখানে যে সমস্ত কবিতাতে যুদ্ধ বিরোধী অর্থাৎ যুদ্ধের অসারতা নিয়ে লেখা হয় সেটাকে বলা হয় অ্যান্টি ওয়ার পোয়েম। আর্থার র্যাবোর লেখা এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটিও কিন্তু একটি অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধ বিরোধী কবিতা। এই কবিতাটা একটা ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট। সনেট নিয়ে ডিটেলে আলোচনা করে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমি ডিটেলে আর কিছু বলছি না, আমরা কবিতাটার দিকে এগিয়ে যাব। আর্থার র্যাবো তিনি এই কবিতাটা লিখলেন, তার কারণ হচ্ছে আমরা জানি 1870 সাল থেকে চলেছিল ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার। সেই যে ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার, সেই যে যুদ্ধ, তার যে হোম টাউনের উপর যে ক্ষতিকর প্রভাব ফেলেছিল, তার মনে যে চরম একটা প্রভাব ফেলেছিল, সেখান থেকেই তিনি এই যুদ্ধ বিরোধী কবিতাটা লিখলেন। তার বাবা ছিলেন একজন আর্মি ক্যাপ্টেন এবং তার যে ব্যক্তিগত জীবন সেটাও কিন্তু খুব একটা সুখকর ছিল না। তো সেই যে সব মিলিয়ে তার মনের মধ্যে যে একটা খারাপ অভিজ্ঞতা এবং সেই যুদ্ধকালীন সময়ে চারিদিকে যে পরিস্থিতি তিনি দেখেছিলেন সেটা নিয়েই তার এই কবিতা। এই কবিতাটি তিনি খুব সুন্দরভাবে একটা ভীষণ কন্ট্রাস্টিং অ্যান্ড শকিং ওয়েতে ডেসক্রাইব করেছেন, কবিতাটি তিনি লিখেছেন। আমরা কবিতার প্রথমে যখন দেখব আমাদের মনে হবে যেন কবিতাটি খুব সুন্দরভাবে প্রাকৃতিক বর্ণনা দিতে দিতে এগিয়ে চলেছে, অর্থাৎ নিশ্চয়ই শেষে কিছু ভালো রয়েছে। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে কবিতার শেষে কিন্তু রয়েছে একটা দারুণ ট্র্যাজেডি। তিনি মাত্র 37 বছর বয়সে ক্যান্সারে মারা যান। এই যে কবিতাটা তিনি লিখেছেন এটা কিন্তু লেখা হয়েছিল অরিজিনালি ফ্রেঞ্চে। এর যে কবিতাটির যে ফ্রেঞ্চ টাইটেল সেটি কি, লে ডরমিওর ডুভ্যাল। এই কবিতাটা নেওয়া হয়েছে তার যে কালেকশন অফ পোয়েট্রি রয়েছে পোয়েসিস, সেখান থেকে। আজকে আমরা সেই ফ্রেঞ্চ পোয়েমটির ইংলিশ ট্রান্সলেশনে যে পোয়েমটা রয়েছে সেটাকে আমরা পড়ব। তো চলো কবিতাটা আমরা পড়তে শুরু করি। A small green valley where a slow stream flows. একটা ছোট্ট সবুজ উপত্যকা যার মধ্য দিয়ে বয়ে চলেছে একটা শান্ত নদী, ছোট্ট নদী, সে ধীর গতিতে বয়ে চলেছে। তাহলে দেখো কবিতাটা প্রথমেই শুরু হচ্ছে একটা সুন্দর প্রাকৃতিক বর্ণনা দিয়ে, একটা সবুজ শান্ত উপত্যকা যার মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা ছোট্ট নদী, সে ধীর গতিতে নিজ ছন্দে বয়ে চলেছে। And leaves long strands of silver on the bright grass. এবং উজ্জ্বল ঘাসের উপর কি করছে, একটা রূপলি রঙের রেখা এঁকে দিয়ে গিয়েছে। অর্থাৎ দূর থেকে যখন দেখা হচ্ছে ওই সবুজ যে উপত্যকাটা রয়েছে তার মধ্যে যখন দেখা যাচ্ছে ওই ছোট্ট নদীটিকে, দূর থেকে দেখে মনে হচ্ছে না সেটা একটা সবুজ রঙের ওই উপত্যকার মধ্যে কেউ একটা রূপলি রঙের রেখা এঁকে দিয়ে গিয়েছে। From the mountain top stream the sun's rays they fill the hollow full of light. From the mountain top, পাহাড়ের একদম মাথা থেকে, পর্বতের চূড়া থেকে কি হচ্ছে, স্ট্রিম দ্য সানরেজ, নদীর স্রোতের মতো সূর্যের আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটা ভীষণই একটা ন্যাচারাল ফেনোমেনা। সকালে যখন পাহাড়ের কোলে সূর্য ওঠে, সেই যে প্রথম কিরণটা যখন এসে পড়ে তখন দেখে মনে হয়, দূর থেকে দেখে কি মনে হয়, যে সেই সূর্যের আলোটা যেন চারিদিকে রশ্মির মতো, তো নদীর জলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সমস্ত কিছুকে প্লাবিত করে দিচ্ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তারা কি করছে, এই যে ফাঁকা স্থানটা রয়েছে, উপত্যকার ফাঁকা স্থানটা, সেটাকে আলোতে ভরিয়ে দিচ্ছে, আলোতে প্লাবিত করে দিচ্ছে। আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড। একটা সৈনিক যে খুবই যুবক, অর্থাৎ একটা তরুণ সৈনিক, লাইজ ওপেন মাউথ, সে মুখটা হাঁ করে শুয়ে রয়েছে। আ পিলো মেড অফ ফার্ন বিনেথ হিজ হেড। তার মাথার নিচে রয়েছে ফার্নের তৈরি একটি বালিশ। অ্যাসলিপ, সে ঘুমাচ্ছে। স্ট্রেচড ইন হেভি আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ মিন্স বুশ। সে ওই ঝোপঝাড়, যে চারিদিকে বেড়ে ওঠা ঝোপঝাড়, তার মধ্যে বিস্তৃত হয়ে শুয়ে রয়েছে, অর্থাৎ সে খুব শান্তিতে ঘুমাচ্ছে সবুজ উপত্যকার মাঝখানে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসক্ট বেড। কিন্তু সে কেমন পেল, বিবর্ণ হয়ে রয়েছে, অর্থাৎ চারিদিকে যেখানে এত সবুজ, এত লাইভলিনেস, এত প্রাণবন্ততা, তার মাঝে সে পেল হয়ে, বিবর্ণ হয়ে শুয়ে রয়েছে। ওয়ার্ম গ্রিন
সানসক্ট বেড, এবং তার যে বিছানাটা সে যেখানে শুয়ে রয়েছে সেটা কেমন? ওয়ার্ম উষ্ণ, গ্রিন সবুজ, অ্যান্ড সানসক্ট সূর্য স্নাত বিছানা। এই যে 8টা লাইন আমরা পড়লাম, আমরা জানি যে ইটালিয়ান সনেটের ফার্স্ট 8 লাইনকে বলা হয় অক্টেভ, অর্থাৎ অক্টেভ স্ট্যান্ডাটা আমরা পড়লাম, এর লিটারাল মিনিংটা আমরা জানলাম। কিন্তু এখানে যে ইমেজ বা সিম্বলসগুলো ব্যবহার করা হয়েছে, চলো সেগুলো একটু দেখে নিই। প্রথমেই বলছে দেখো, স্মল গ্রিন ভ্যালি। গ্রিন, এই যে কালারটা, এটা কিন্তু একটা লাইভলিনেস, প্রাণবন্ততা, লাইভ অর্থাৎ জীবনের সিম্বলকে সাজেস্ট করছে। হয় আর স্লো স্ট্রিম ফ্লোজ, নদী অর্থাৎ যে প্রবাহমানতা, আমাদের জীবনের গতিময়তা, সেটাকে সাজেস্ট করছে। সান অর্থাৎ সূর্যের আলোকে আমরা বলি জীবনের উৎস, তাই তো? সূর্যের আলো যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তার মানে সেই পৃথিবীটা যেন প্রাণবন্ততায় ভরে উঠছে, নতুন আশার আলো সঞ্চার হচ্ছে সকালবেলায়। ফুল অফ লাইট, আলোয় পরিপূর্ণ, অর্থাৎ যেখানে আলো রয়েছে সেখানে তো অন্ধকারের চিহ্ন থাকতে পারে না, আলো আমাদের মনে আশা জাগায়। অর্থাৎ দেখো, পুরো প্যারাটা জুড়ে, পুরো স্ট্যান্ডাটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইভলি নেচারের বর্ণনা করা হচ্ছে, যেখানে চারিদিকে ফুল অফ লাইভলিনেস, লাইভ, জীবনের প্রতীকে পরিপূর্ণ। তার মাঝে একটা সৈনিক শুয়ে রয়েছে। কি বলছে? তার মাথার নিচে রয়েছে পিলো মেড অফ ফার্ন, ফার্ন গাছের তৈরি বালিশ, অর্থাৎ সে যেন প্রকৃতি মায়ের কোলে খুব শান্তিতে বিশ্রাম নিচ্ছে, খুব শান্তিতে ঘুমাচ্ছে। তার মধ্যে কোনো ওয়ারি নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো রকম মেজারি নেই, কিচ্ছু নেই, দুঃখ কষ্ট কিচ্ছু নেই। সে শান্তিতে, মনের আনন্দে যেন একটা প্রশান্তিতে ঘুমাচ্ছে। পরে দেখো যে বিছানাটার কথা বলছে, তার ওয়ার্ম উষ্ণ, গ্রিন সবুজ, সানসোক্ট সূর্য স্নাত অর্থাৎ সূর্যের আলোয় পরিপূর্ণ। পুরোটাই দেখো কিন্তু জীবনের প্রতীককে বোঝাচ্ছে। এখানে যে যে ওয়ার্ডগুলো আমরা পড়লাম, প্রত্যেকটা কিন্তু লাইফকে সিম্বলাইজ করে, জীবনের প্রবাহমানতা, জীবনের এগিয়ে চলা, জীবনের যে প্রস্ফুটিত অবস্থা, সেটাকে সাজেস্ট করে। কখনো কিন্তু জীবনটাকে স্টপ করে দেওয়া বা কোনো ভয়ঙ্কর কিছুকে নির্দেশ করছে না। এটা একটা শান্ত পরিবেশ, যেখানে গেলেই মানুষের মন খুব শান্ত হয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি বা পরিবেশ। তারপরে কি আসছে? হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পা গুলো রয়েছে কোথায়? ফুলের মধ্যে। হি স্লিপস, সে ঘুমাচ্ছে। দেখো, এই যে 8টা লাইন আমরা পড়ে এলাম, তারপরে 9 নম্বর লাইনে যেটাকে বলা হয় ভোলটা, কতটা টার্ন নিচ্ছে দেখো কবিতাটা। কি বলছে? এই যে ফুলের মধ্যে পা দিয়ে সে ঘুমাচ্ছে। মানুষের পায়ের কাছে ফুল কখন দেওয়া হয়? যখন সে মারা যায়। কোনো জীবিত মানুষের পায়ের কাছে কিন্তু, সে ঘুমন্ত অবস্থায় তার পায়ের কাছে ফুল দেওয়া হয় না। তাহলে এটা আইরনিক্যালি সিম্বলাইজ করছে যে যে সৈনিকটাকে দেখে মনে হচ্ছে সে প্রশান্তিতে ওই ভ্যালির মধ্যে শুয়ে ঘুমাচ্ছে, হি ইজ অ্যাকচুয়ালি ডেড, সে মৃত। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার যে মুখের হাসিটা সেটা কেমন? তার মুখের হাসিটা হচ্ছে শিশুদের মতো নিষ্পাপ, সরল। অর্থাৎ দেখো, একটা বাচ্চার হাসি কিন্তু সবসময় নিষ্পাপ হয়। তুমি একটা বাচ্চাকে কখনোই জোর করে হাসাতে পারবে না। আমরা যারা বড় হয়ে গিয়েছি, তারা কিন্তু আমাদের মনের কষ্টটাকে বা আমাদের মনের মধ্যে কি চলছে সেটা লুকানোর জন্য একটা ফেক স্মাইল করতে পারি, কিন্তু বাচ্চারা কখনো সেটা করতে পারে না। বাচ্চাদের হাসি সবসময়ই একটা ইনোসেন্ট স্মাইল। তাহলে ওই যে সৈনিকটা রয়েছে, তার মুখের হাসিটা কেমন? একেবারে নিষ্পাপ, সরল, উইদাউট গাইল, কোনো রকম ছলনাহীন। অর্থাৎ বোঝা যাচ্ছে সে যে হাসছে, সেই হাসিটার মধ্যে কোনো রকম ছলনা নেই। নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। এখানে কবি যেন নেচারকে রিকোয়েস্ট করছেন যে নেচার, তুমি প্রকৃতি, তুমি ওই যে সৈনিকটি শুয়ে রয়েছে তাকে তুমি উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। অর্থাৎ বলতে চাইছে সে যে মারা গিয়েছে, তার শরীরটা যাতে শীতল না হয়ে যায় সেটুকু তুমি দেখো, তুমি তাকে উষ্ণ রাখো। এই যে উষ্ণতা, ওয়ার্মথ, এটাও কিন্তু জীবনের প্রতীক। অর্থাৎ এখানে দেখো একটা ভীষণই কন্ট্রাস্টিং আর শকিং একটা ফ্যাক্ট, যে যে প্রকৃতি মা, আমরা জানি যে, আমরা বিশ্বাস করি যে প্রকৃতি সবার থেকে শক্তিশালী, তাই তো? তাহলে যে প্রকৃতি আমাদেরকে জীবন দিয়েছে, আজকে কতগুলি মানুষের স্বার্থান্বেষীর জন্য, কতগুলি মানুষের স্বার্থপরতার জন্য সেই জীবন অকালে চলে গিয়েছে। সে প্রকৃতি মায়ের কোলে শুয়ে রয়েছে, কিন্তু যে মা আমাদের জীবনদাতা, সেই প্রকৃতি মায়েরও আজ কোনো রকম কোনো ক্ষমতাই নেই তার জীবনটা ফিরিয়ে দেওয়ার। অর্থাৎ মানুষের এই যে নৃশংসতা, মানুষের এই যে স্বার্থপরতা, এর কাছে যেন প্রকৃতিও অসহায়। সে যেন সে প্রকৃতির কোলে ঘুমাচ্ছে, তার মাথার নিচে রয়েছে ফার্নের বালিশ, এবং সে ঝোপঝাড়ের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। অর্থাৎ দেখো, এখানে কিন্তু কোনো লাক্সুরিয়াস বেড নেই, কোনো বিছানা বালিশ কিচ্ছু নেই। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে মনুষ্য জগৎ তাকে যে শান্তিটা দিতে পারেনি, প্রকৃতি মা তাকে সেই শান্তিটা দিচ্ছে। এই যে দেখো কোল্ড, এই ওয়ার্ডটা কিন্তু লাইফলেসনেসকে সাজেস্ট করে।
জীবনহীনতাকে সাজেস্ট করে। ঠান্ডা, জীবন সবসময় উষ্ণতাকে বা উষ্ণ সবসময় জীবনের প্রতীক, উষ্ণতা। যখনই আমরা জানি যে মানুষ যখন মারা যায় বা কোনো প্রাণী যখন মারা যায় তার শরীরটা আস্তে আস্তে শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ ঠান্ডাটা এখানে কিন্তু মৃত্যুর প্রতীক। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ওই যে গুনগুন করা পতঙ্গরা রয়েছে চারিদিকে, ভ্যালির মধ্যে তো প্রচুর ফুল ফুটে রয়েছে, সেখানে প্রচুর ইনসেক্ট রয়েছে, তারা কিন্তু তার বিশ্রামটাকে কোনো রকম ভাবেই ব্যাঘাত ঘটাতে পারছে না। অর্থাৎ সৈনিকটি যে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তার চারিপাশে সেই পতঙ্গরা গুনগুন করলেও, গুঞ্জন করলেও তার ঘুমে কিন্তু কোনো রকম ব্যাঘাত ঘটছে না, সে প্রশান্তিতে ঘুমাচ্ছে। এখানে এই যে হামিং ইনসেক্ট, গুনগুন করা যে পতঙ্গরা রয়েছে, এটা কিন্তু ওই যুদ্ধে যে সমস্ত সৈনিকরা রয়েছে তাদেরকেও সাজেস্ট করছে। অর্থাৎ যে সৈনিক এতদিন ধরে যুদ্ধ করেছে, হঠাৎ করে সে যখন এসে প্রকৃতির কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে, তখন কিন্তু সেই যুদ্ধের ডঙ্কা বা যুদ্ধের আওয়াজ, সেই বন্দুকের আওয়াজ, গুলির আওয়াজ, কোনো কিছুই, সেই সৈনিকদের চিৎকার চেঁচামেচি, কোনো কিছুই আর তাকে ডিস্টার্ব করতে পারছে না। অর্থাৎ কোনো কিছুই আর তার মনের মধ্যে প্রভাব ফেলছে না, বিকজ হি ইজ ইন ইটার্নাল পিস। সে চির শান্তির ঘুমে ঘুমাচ্ছে। তো এখানে কিন্তু একটাবারে এতটা যে আমরা পড়লাম, এখানে কিন্তু একটাবারের জন্য বলা হলো না ডাইরেক্টলি যে সে মারা গিয়েছে। দেখে মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে প্রকৃতির কোলে একটা ক্লান্ত সৈনিক যে যুদ্ধ করে ক্লান্ত হয়ে গিয়েছে, সে খুব আরাম করে ঘুমাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোয় ঘুমাচ্ছে। কতটা কন্ট্রাস্টিং ভেবে দেখো, সূর্যের আলো যা জীবনদায়ী, সে সেই জীবনদায়ী সূর্যের আলোর মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু তার দেহটা জীবনহীন। সেই সূর্যের আলো তাকে আর জীবনটা ফিরিয়ে দিতে পারছে না। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত রয়েছে বুকের ওপর, অ্যাট পিস, সে শান্তিতে ঘুমাচ্ছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, এবং তার বুকের পাশে রয়েছে 2টো লাল গর্ত। এই যে দ্য 2 রেড হোলস, এটা সাজেস্ট করে 2 বুলেট উন্ডসকে, অর্থাৎ হি ইজ গানশট, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে দেখো, মানুষ এতটাই নৃশংস, তাকে একবার গুলি করার পরও কিন্তু তার মনের স্বাদ মেটেনি, 2বার গুলি করে মারা হয়েছে, কতটা নৃশংস। এখানে আমরা বললাম যে সৈনিকটা ভীষণই ইয়াং, সে খুব তরুণ। তাহলে দেখো, এই যে যুদ্ধ, সেটা কি মানুষের জীবনে কখনো ভালো কিছু বয়ে আনতে পারে? কখনো পারে না। তিনি বলছেন এই যে জীবনটা যেটা অকালে ঝরে গেল, তার তো জীবনে অনেক কিছু করার ছিল, জীবনটাকে আরো অনেক ভালোভাবে উপভোগ করার ছিল, হয়তো তার মধ্যে এমন কিছু এবিলিটি ছিল যেটা সমাজকে আরো অনেক উন্নতির পথে নিয়ে যেতে পারত, কিন্তু কি হলো আলটিমেটলি? সেই যুদ্ধে গিয়ে তার সেই জীবনটা অকালে ঝরে পড়লো। হঠাৎ করে যেন তার জীবনে একটা ফুল স্টপ টেনে দিল কে? মানুষ। প্রকৃতি কিন্তু নয়, প্রকৃতি আমাদেরকে জীবন দিয়েছে, প্রকৃতি মা সমস্ত কিছু দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু মানুষের স্বার্থপরতা সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই কবিতাটা দেখাচ্ছে যে মানুষের সঙ্গে যে নেচারের কতটা আন্তরিক পারস্পরিকতার সম্পর্ক, সেটার মধ্যে বাধা ঘটাচ্ছে কে? মানুষ নিজে। মানুষের স্বার্থপরতা, মানুষের চাহিদা, সমস্ত কিছু সেই জিনিসগুলোকে বাধা ঘটাচ্ছে। অর্থাৎ প্রকৃতির সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। কবি এখানে যেন কাতর হয়ে নেচারকে বা প্রকৃতিকে অনুরোধ করছেন যে প্রকৃতি, তুমি তোমার সন্তানের জীবন ফিরিয়ে দাও, ওকে উষ্ণ করে তোলো, ওর জীবনটা আবার ওকে তুমি ফিরিয়ে দাও। কিন্তু প্রকৃতি নিজেও ভীষণই অসহায়, তার সেই ক্ষমতা আর নেই যে নিজের সন্তানকে রক্ষা করবে বা নিজের সন্তানকে আগলে রাখবে। একবার ভেবে দেখো তো, যে একটা মা হয়তো বসে রয়েছে এবং তার কোলে পড়ে রয়েছে তার মৃত সন্তান, কতটা প্যাথেটিক একটা পিকচার। সেই জিনিসটাই যেন এখানে বর্ণনা করা হচ্ছে, সেই বিশ্ব জননী প্রকৃতি মা, তার কোলে শুয়ে রয়েছে তারই প্রিয় সন্তান যে নিথর হয়ে পড়ে রয়েছে, যার জীবনটা মানুষ তার নিজের স্বার্থের জন্য জোর করে কেড়ে নিয়েছে। এই যে কবিতাটা আমরা পড়লাম, অর্থাৎ দেখো অক্টেভটাকে কিন্তু এখানে 2টো ভাগে ভাগ করা হয়েছে, 2টো কোয়ার্টারে এখানে অক্টেভটাকে ভাগ করা হয়েছে, এবং তারপরে আসছে সেস্টেট। কবিতাটার মূল বিষয়বস্তুটা কি? এখানে কবি যে যুদ্ধের অসারতা, মানব জীবনের যে যুদ্ধের প্রয়োজনহীনতা, সেটাকে তিনি দেখাতে চাইছেন যে প্রকৃতি আমাদের জন্য সবকিছু সাজিয়ে রেখেছে, আমাদের কোনো কিছুরই আর দরকার নেই, আমাদেরকে প্রকৃতি বাঁচার জন্য সমস্ত কিছু আমাদের জন্য সাজিয়ে রেখে দিয়েছে, আমাদেরকে রক্ষা করার জন্য তিনি বসে আছেন। কিন্তু আমরা কি করছি? প্রকৃতির সঙ্গে সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুমাত্র নিজেদের স্বার্থপরতার জন্য সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছি। সেই যে বাউন্টিফুল নেচার, প্রাচুর্যতায় পরিপূর্ণ প্রকৃতি, সেই প্রাকৃতিক সম্পদ, সমস্ত কিছু প্রকৃতি কিন্তু আমাদের জন্যই রেখেছে, কিন্তু আলটিমেটলি আমরা কি করছি? প্রকৃতিকে ভুলে গিয়ে হানাহানি করে মানুষের জীবনকে অকালে বিনষ্ট করে দিচ্ছি, আমাদের নিজেদেরকেই ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো দ্যাটস অল অ্যাবাউট দিস পোয়েম। আশা করি কবিতাটি বুঝতে তোমাদের অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট ডাউন করতে পারো, আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট ডাউন। থ্যাংকস ফর ওয়াচিং।